बेटा जी, अरे ओ बाबूजी, किस्मत की हवा कभी नरम कभी गरम, कभी नरम कभी गरम, कभी नरम नरम कभी गरम गरम, कभी नरम गरम नरम गरम, ओ बेटा जी। वेलकम टू टक छाल मिष्टी विद इप्सिता। আমি ইপসিতা, এখানে নো গালাগালি নো কীর্তি অনলি মস্তি। তো আজকের ভিডিওর শুরুতেই যে গানটা গাইলাম, কেন গাইলাম অবশ্যই আপনাদের বলবো। তার আগে বলি যে এই ভিডিওটা কী নিয়ে হচ্ছে। তো সন্দীপের ভিডিও দেখলাম, খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও। তো সেই ভিডিওটা নিয়ে কিছু কথা বলবো, আর তার সাথে সাথে খুব দারুণ একটা জিনিস হচ্ছে, বুঝতে পারছি গেম একেবারে বদলে যাচ্ছে, খেলা একেবারে জমে উঠছে, জমানোর চেষ্টা করছে, অ্যাটলিস্ট কেউ একজন জমানোর চেষ্টা করছে। তো কি সব অবশ্যই বলছি। তো যাই হোক, সবার আগে বলি সন্দীপকে, যেটা নিয়ে সন্দীপ খুব টেনশানে থাকে, সেটা হচ্ছে বাড়ির রঙটা কেমন হয়েছে। তো বাড়ির রঙটা ওই যে বলেছিলাম যে লালটা যদি না হতো খারাপ লাগতো না, বা দিয়েছো ঠিক আছে, কিন্তু তুমি যে বললে নিচের যে বিটগুলো সেগুলোতে আবার একটা অন্য রং করবে, ওটা শুনে আমি একটু ভয় পেয়ে গেলাম। কারণ সাধারণত বাড়ি যদি একটা সিঙ্গেল কালার হয়, তার সাথে বাই কালার আর একটা থাকে, যত পরিমাণ বাড়াবে, যত শেডস বাড়াবে, তত জিনিসটাকে ক্লামজি বা ঘিঞ্জি লাগবে। আগে যে ব্যাপারটা তোমার বাড়িটার মধ্যে লাগছিল, একটা এক টুকরো আকাশ মনে হচ্ছিল, যার জন্য বলেছিলাম নীল নির্জনে নাম দেওয়ার বাড়িটার। তো সেই জায়গা থেকে এবার যত তুমি লাল নীল সবুজের খেলা হবে, তখন ওই গানটাই গাইতে হবে যে লাল নীল সবুজের খেলা বসেছে, লাল নীল সবুজের মেলা রে, খেলা না মেলা। তো যাই হোক, এমনি ভালোই লাগছে এখন অবধি। তবে আমার মনে হয় ওই বর্ডারটা আবার নতুন একটা কালার দিলে একটু চাপ হয়ে যাবে। যাই হোক, তো আজকে দেখলাম যে কৃষাণুর জন্য আলাদা করে মাংস রান্না হয়েছে, খুবই ভালো। মাটন রান্না হয়েছিল, তো তার মধ্যে সব সবজি দিয়ে মাটন আর গোলমরিচের গুঁড়ো। তো আমি বলবো যে সবার আগে একদম সামান্য বাটার বা তেলের মধ্যে অল্প একটু পেঁয়াজ আর রসুন, ওটাকে একটু নাড়াচাড়া করে তারপর দিলে, তারপর তার মধ্যে মাংসটা দিয়ে সবজি দিয়ে আর একটুখানি প্রেশার কুকারে সিদ্ধ করে নিতে, আর একটা এলাচ ফাটিয়ে দিতে। আমরা সবসময় মনে করি যে বাচ্চা তো, ও কি বুঝবে, ও মনে হয় ও টেস্ট অত বোঝে না, ওকে যা হোক একটা কিছু করে দিই হয়ে যাবে। বাট এটা না ভীষণ একটা ভুল ধারণা। বাচ্চাদের চোখে যেমন সুন্দর বাচ্চারা খুব বেশি বোঝে, তেমনি টেস্ট ভীষণ ভালোভাবে বোঝে। আর এটা ওকে ছোটোবেলা থেকে ডেভেলপ করাতেও হবে টেস্টটা। এরকম নয় যে যা হোক তা হোক একটা কিছু খেয়ে নিলাম, সেরকম নয়। রান্নাটা একদম ভালো, কৃষাণু খেয়েছে, এর চেয়ে বড়ো আর কিছু হয় না, কিন্তু তাও আমার ভালো লাগে যে একটু বেটার। তো ওর মধ্যে কিছুই না, ওই গোলমরিচের সাথে একটা এলাচ, ছোটো এলাচ যদি থেতো করে দিয়ে যাওয়া হয়, খুব ভালো গন্ধ বেরোবে। আর একটু পাঁঠার মাংস তো, তাই জন্য একটু সামান্য কুচি করা রসুন আর পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে দিলে টেস্ট আরও অনেক ভালো হবে, ও অনেক ভালো করে ভালোবেসে খাবে। তো এই সেম জিনিসটা পাঁঠার মাংস তো আর রোজ রোজ হবে না, বাট চিকেনটা আমরা সপ্তাহে কিন্তু কমসে কম 2 দিন 3 দিন খেলেও কোনো চাপ নেই, অল্প পরিমাণে খেলে। তো চিকেন দিয়েও করা যেতে পারে। মাছটাও এরকম করে দেবে, আদা জিরে বাটা দিয়ে আর তার সাথে গোলমরিচ দিয়ে বলেছিলাম। তো খুব ভালো লাগলো যে ওর জন্য আলাদা করে তোমরা ডায়েটের ব্যবস্থা শুরু করে দিয়েছো, ওর জন্য আলাদাই একটা মেনু হচ্ছে। কারণ প্রত্যেকটা মানুষ যারা ভালোবাসে, তারা ভালোবেসে বলছে। দেখো যারা পিঞ্চ করে বলে, তাদের কথা আমার কানে সবার আগে গিয়ে লাগে, সবার আগে লাগে। তো আমি জানি যারা পিঞ্চ করছে তাদেরকে কোনোভাবেই থামানো যাবে না। তারা ওই একদম সাদামাটা খাবারটার মধ্যেও দেখো হয়তো গিয়ে কোনো না কোনো খুঁত বার করার চেষ্টা করবে, কিন্তু খুঁত নয়, বাচ্চা খেয়েছে, এটাই সবচেয়ে ভালো। কিন্তু আরও একটু ভালো করে বেটার করা যেতে পারে, এটা একটা জাস্ট সাজেশন। তো যাই হোক, কারণ দেখো যখন আমরা ছোট ছিলাম, তুমি যখন ছোট ছিলে, তখন এত কিছু কিন্তু করতে হয়নি আমাদের। সে সময়কার খাবার দাবার, সে সময়কার সবজি আর এই সময়কার সবজির মধ্যে আকাশ পাতাল তফাৎ। তো সেই সময় খাবার দাবারগুলোও এত পিওর ছিল, এত কিছু চিন্তা করতে হতো না আমাদের। আমরা বাড়িতে আমাদের জন্য আমি জানি আলাদা করে রান্না কিন্তু হতো না, কিন্তু এখন তো দিন পাল্টেছে, সেই জন্য এগুলোর প্রয়োজনীয়তা আছে। তো যাই হোক, খুব ভালো কৃষাণু খেয়েছে। তার মধ্যে তোমাদের আরও যে একটা মেনু দেখলাম, থানকুনি পাতা বাটা, যেটা বেটে তারপর ভাপান, ওটা ভীষণ ভালো শুনছি খেতে, ইচ্ছাও হচ্ছে করে খাবার। তো ওটা মেসোমশাই খুব ভালোবাসেন, ভালো কথা, সেই জন্য হয়।
আর এই সময়টা এইগুলো খাওয়া খুব 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 ভালো। তো মেসোমশাই দেখলাম আজকে একটা কি ম্যাজিক দেখাবেন, তার তৈয়ারির জন্য বেশ কিছু কাগজপত্র নিয়ে এসেছেন, সেগুলো দিয়ে বানাচ্ছেন কিছু কাজ। তো ওটা দেখার জন্য অপেক্ষায় রয়েছি, কতদিন ওটা হবে। তুমি বললে মনে হয় 2-3 দিনের মধ্যে হয়ে যাবে। তো যাই হোক, কৃষাণু স্কুল শুরু হয়ে গেছে, কৃষাণু আবার স্কুলে যাচ্ছে, সমস্ত কিছু ছন্দে ফিরে আসছে। তো তুমি যে কথাটা বললে যে বাচ্চাদের ব্যাপারটা তোমরা কতটা জানো, 5 বছর তো এরকমভাবেই চলে। হ্যাঁ, একদম ঠিক কথা, একেবারে ঠিক কথা। যারা জানার তারা সবাই জানে। আজকে ওর মা থাকা সত্ত্বেও কিন্তু এই জ্বরটা হতে পারতো। একটা যখন ডিসপেন্সারিতে যাবে, কোনো ডিসপেন্সারি যেখানে যখন বাচ্চাদের যে ডক্টর পেডিয়াট্রিক যিনি ডক্টর আছেন, তিনি যখন বসেন দেখবেন, সেই টাইমটা গিয়ে দেখবে কত বাচ্চা থাকে। তাদের কি প্রত্যেকের মা বাড়ির থেকে বেরিয়ে গেছে? না তো। বাট তাহলে সেই বাচ্চাগুলো অসুস্থ হচ্ছে কেন? কারণ এটাই নিয়ম, এরকমভাবেই চলে। বাচ্চাদের প্রথম মানে ভাঙা গড়া, ওরা প্রথম থেকে ছোট থেকে বড় হতে হতে ওদের অনেক রকম অনেক কিছু হবে। সেটা নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমি কিন্তু একদমই ভয় পাইনি। তবে হ্যাঁ, ওই যেহেতু ও খেতে ঠিকমতো পারছিল না, সেই জন্য একটু চিন্তা করা, তাই জন্য যে ওর জন্য আলাদা একটা ব্যবস্থা। আর তাছাড়া সব ঠিক আছে। আমি তো বলেইছিলাম যে তোমাদের বাড়িতে যেভাবে ও বাচ্চাটা মানুষ হচ্ছে, যেভাবে ওর ব্রেন ডেভেলপড হচ্ছে, যে বিকাশ হচ্ছে ব্রেনের, যেভাবে মানে মাটির মধ্যে থেকে সমস্ত কিছু ও হাতে কলমে দেখে শিখছে, সেইগুলো দেখেই বোঝা যায় যে খুব ভালোভাবে বাচ্চাটা মানুষ হচ্ছে। ভিডিওটা আমি একটুখানি থামালাম। আমি যেখানটাতে বসবো ওর সেখানটাতেই বসে ঘ ঘ করে নাক ডাকতে হবে। কি জোরে আওয়াজ হচ্ছিল বলে আমি থামালাম। ভাবছি যে ওকে অন্য জায়গায় সরিয়ে দিই, কিন্তু এত মানে অঘরে ঘুমাচ্ছে না, ডাকতেও ইচ্ছা করছে না, মানে ভীষণ আনন্দে ঘুমোচ্ছে। তো যাই হোক, যেটা বলছিলাম, তো যারা পিঞ্চ করে তাদের আমি কোনোদিনও পাত্তা দিই না। আর অবশ্যই তোমাকে বারবারই আমি বলেছি যে তাদের পাত্তা দেবে না, কিন্তু ভয়টা আমার লাগছিল, কারণ ভালোবাসার মানুষগুলো বুঝতে পারছিল না। দেখো, স্বাভাবিক কথা, যখন দেখছে যে বাচ্চাটা না খেয়ে ঘুমিয়ে পড়ছে, তো সেটা তো চিন্তার বিষয়। কারণ বাচ্চা না খেয়ে ঘুমিয়ে পড়া, এতটা রাত, সারাটা রাত না খেয়ে থাকাটা, এটা কিন্তু সত্যিই আনহেলদি। তো সেই জন্য চিন্তার জন্য যা মানুষ বলেছে, আর তোমরাও সেটাকে সুন্দরভাবে হ্যান্ডেল করেছো, খুব ভালো কথা। তো যাই হোক, দেখলাম যে তোমাদের তুমি এবার বললে যেটা মেন বিষয়, সেটা কি, যে কৃষাণুর তোমার কাছে থাকা নিয়ে কিছু মানুষের প্রচুর প্রশ্ন উঠছে। কিছু মানুষ প্রশ্ন করছে, ভালোভাবে করছে, কিছু মানুষ খিল্লি করছে, অনেকে অনেক কিছু করছে। তো দেখো, যারা খিল্লি করছে তাদের মুখ তুমি বন্ধ করতে পারবে না, বাট যারা তোমার ভালোবাসার মানুষ, তারা তোমাকে ভুল বুঝলে সেটাকে ক্লিয়ার করে দেওয়া অবশ্যই তোমার দায়িত্ব। তো দেখো, আমি আমার তরফ থেকে অবশ্যই এই বিষয়টা নিয়ে বলেছি, কারণ যেহেতু তোমরা এখন এমন একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছ, যেখানে সংসারটার এরকম একটা অবস্থা, কি হবে না হবে, হঠাৎ করে একটা সেট আপ চেঞ্জ হয়ে যাওয়া, হঠাৎ করে মানুষের একটা হয়, আমি যদি জানি যে আমার এই বাড়িটা ছেড়ে দিতে হবে, এবার এখান থেকে অন্য জায়গায় আমার যেতে হবে, তো আমি আগের থেকে আস্তে আস্তে ছোটো ছোটো করে জিনিসপত্র গুছিয়ে নিয়ে নেব। কিন্তু হঠাৎ করে কোনোভাবে কোনো রকম প্রাকৃতিক দুর্যোগে আমার বাড়ি হঠাৎ করে নেই, সেই আমি আর এই আমি দুটোর মধ্যে তো পার্থক্য থাকবেই। তো তোমাদের সাথে যেরকম প্রাকৃতিক দুর্যোগে যেরকম মানুষের হুট করে সামনে একটা জিনিস চলে আসে, তোমাদের সেই রকম অবস্থা হয়েছে। সেই জায়গা থেকেও যে তোমরা ঘুরে দাঁড়িয়েছো শুধুমাত্র নিজেদের সততার বলে, এটা কিন্তু অনেক বড়। আর সেটার জন্য প্রচুর মানুষ তোমাদেরকে সাপোর্ট করছে আর করেও যাবে। হ্যাঁ, ভুল ভালোবাসার মানুষরা অনেক সময় বুঝতেই পারে, তাকে খুব ভালো করে বোঝানোটাও তোমার দায়িত্ব। তুমি নিজেকে বোঝাতে পারছো না, যদি এরকম অবস্থা হয়, তো সবসময় নিজের ওপরে সেটা নিয়ে সবসময় বলবে যে হ্যাঁ, আমি বোঝাতে পারিনি, হয়তো আমারই ভুলটা হয়েছে। তো এই জিনিসটা আমি বরাবর তোমার মধ্যে দেখেছি, তুমি করো, আর সেটা আমার ভালো লাগে। তো যাই হোক, তুমি বললে যে তোমরা তো দেখছো যে ওই বাচ্চাটার কাস্টাডির জন্য আমি কত কি করছি, আর ওকে তো আমিই রাখবো, আমি তো বলেইছি। তো সেটা আমি আমার আগের ভিডিওতেই সমস্ত কিছু ক্লিয়ার করে দিয়েছি, যে শুধু তুমি যখন রিকভারির দিনে হয়েছিল সেদিনও তুমি বলেছো যে বাচ্চা আমার কাছে থাকবে। তো এবার তোমার লাইফে পরবর্তীকালে কি আসলো না আসলো, তাকে কিভাবে তুমি বোঝাবে তোমার প্রায়োরিটি,
তাকে এটা কিভাবে বোঝাবে যে তুমি যদি আমার ভালোবাসার মানুষগুলোকে ভালোবাসো, বিশেষ করে আমার ছেলে, আমার মা, আমার বাবা, এদেরকে যদি ভালোবাসো, তাদেরকে তুমি ভালোবাসা দিচ্ছ দেখলে আমিও তোমাকে ভালোবাসা দেবো, এইরকমভাবে যদি তাকে বোঝাতে পারো, বুঝিয়ে তোমার জীবনে আনতে পারো, সে দেখবে সে জিনিসটা বুঝবে যে তোমাকে ভালোবাসতে গেলে কি করতে হবে, তোমায় ভালোবাসলে, তোমার ভালোবাসা পেতে গেলে কি করতে হবে। এইটাতে আমার মনে পড়ছে যে একটা সিনেমার একটুখানি রেফারেন্স নিয়ে বলি, আমার ভালো লাগে বলতে। জুদাই সিনেমাটাতে অনিল কাপুর তার বিবাহিত জীবনে হ্যাপি, ও কিছুতেই মানে তার বউ শ্রীদেবী যে রোলটা করছিল তাকে ছাড়া কাউকে ভাবতেই পারে না, সেই মতো অবস্থায় জানো তার বউই জোর করে একজনের সাথে বিয়ে দিয়ে দিল। প্রথম থেকে কিন্তু সে মানতে পারছিল না, তাকে কোনোভাবেই মন থেকে মানতে পারছিল না। তারপর সে যখন দেখলো যে সেই মেয়েটি ওর বাচ্চাদের সাথে কত ভালোভাবে ব্যবহার করছে, বাচ্চাকে কত ভালোবাসছে, সংসারটাকে কি সুন্দর সামলাচ্ছে, সেই দেখে আস্তে 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 সে কিন্তু সেই মেয়েটির প্রেমে পড়ে যায়। ঠিক আছে, তো এরকম তোমার ক্ষেত্রেও হতেই পারে, তুমি সেরকমভাবেই দেখে বুঝে সেরকমভাবেই কোনো একজন মানুষকে চুজ করবে, যাকে দেখবে, যার মধ্যে তোমার যদি মনে হবে যে তোমার থেকেও বেশি আগে তোমার ভালোবাসার মানুষগুলোকে, তুমি যাদের ভালোবাসো তাদেরকে বেশি আগলে রাখছে, তাই না? তো কালকে আমি একটা দেখছিলাম ভিডিও, যেখানে কাঞ্চন মল্লিকের ওয়াইফ সে নিজের কিছু কথা বলছিল। উনি বলছিল যে আমার যে লাইফে আমার সাথে যেটা হয়েছে সেটা সবাই একটা কেস হিস্ট্রি হিসেবে তোমরা স্টাডি করতে পারো, এটাকে আমার জীবনটাকে তোমরা নিয়ে ভেবে অনেক কিছু দিয়ে রেফার করে নিজেদের লাইফের সাথে চিন্তা করতে পারো। তো সেখানে সে বলেছে একটা কথা আমার ভীষণ ভালো লেগেছে, এটা ভীষণ প্র্যাকটিক্যাল, যে কথাটা তোমাকে আমি অলরেডি বলে দিয়েছি, যে টেক ইউর টাইম। এক্ষুনি একটা সম্পর্ক থেকে তুমি বেরিয়েছো, সে যেভাবেই হোক, তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়েছে, সেভাবেই হোক, সেই জায়গাটার থেকে তুমি যখন বেরিয়েছো, আগে একটা মাঝখানে গ্যাপ রাখো, একটা শূন্য স্থান রাখো, একটা সিঁড়ি থেকে একটা জাম্প করার জন্য মাঝখানে একটা ব্রিজ রাখো। একটা ধরো একটা দ্বীপ আছে, সেই দ্বীপ থেকে আরেকটা দ্বীপে যাচ্ছ, মাঝখানে একটা দ্বীপ রাখো, ব্রিজ রাখো, সেই ব্রিজটা হচ্ছে তোমার। এখন তুমি বোঝার চেষ্টা করো এই লাইফটা আর এই লাইফটা, এই দুটোকে সুন্দর করে মেলবন্ধন ওই ব্রিজের মাধ্যমে তুমি করো, আস্তে 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 গ্র্যাজুয়ালি, মানে ধীরে 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 ধীরে। আগে দেখো আগের সম্পর্কে কি কি হলো, দেখো তোমার সাথে কি খারাপ করেছে সেটা আইডেন্টিফাই করা খুব 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 সোজা, যে আমার সাথে এই খারাপ করেছে, কিন্তু আমারও কি ভুল হয়েছে, বা আমারও কি উচিত ছিল, আমারও আরও বেশি কেয়ারফুল হওয়া উচিত ছিল, আমারও দেখার উচিত ছিল যে ও এই যে কি করছে, আমি অন্ধবিশ্বাস যে করেছিলাম সেটা আমি আর করবো না। এইগুলো নিজের মূল্যায়ন, যাকে বলে আত্মসমালোচনা, আত্মসমালোচনা করো, আত্মসমালোচনা করে করে তারপর তুমি আস্তে আস্তে তোমার লাইফটাকে ট্রান্সফর্ম করো, মানে পুরোপুরি বদলে দাও একেবারে। ঠিক আছে, এটা আস্তে আস্তে করো, হুট করে হঠাৎ করে হবে না। তাহলে কি হবে বলো তো, আগে সময় দিয়ে না বুঝে সমস্ত কিছু করলে সেই আবারও সেই চাওয়া পাওয়া, এক্সপেকটেশনস, এইসবের যে একটা বোঝা, সেই বোঝাগুলো নিয়ে আসবে তুমি। তো যাই হোক, আমি তো ভালো করেই জানি যে তুমি ছেলেকে কতটা ভালো রাখতে পারো। এই যারা বলছে যে এই কি যেন বলে, টিনের কাছে তার বাচ্চাকে দিতে, টিনকে বলছে বাচ্চাকে নিয়ে আয়, তারা একবারও চিন্তা করেছে যে আজ এই যে তুমি যে কলকাতায় গেলে, কাজে গেলে, তো সেই কলকাতায় তুমি গেলে একটা গোটা দিন তুমি বাইরে ছিলে, তো সেই সময় কৃষাণু জ্বরের মধ্যেও যে এসে যখন তুমি দেখলে যে স্বস্তির ঘুমাচ্ছে, নিশ্চিন্তে আমার বাচ্চাটা ঘুমাচ্ছে, তুমি চিন্তা করে দেখো তো, তারা ভাবুক তো যে এই জিনিসটাই যদি এই টিনের কাছে হয়, টিনের কাছে বাচ্চাকে দিয়ে দিয়েছে, কাস্টাডি টিন পেয়ে গেছে, সেই সময় টিনের হতেই পারে কোনো কাজের জন্য যেতে হতেই পারে, বাচ্চাকে নেওয়ার কোনো উপায় নেই, তখন কি করবে? তারা রাখতে পারবে না। অলরেডি আমরা তার উপমা দেখে নিয়েছিলাম, একবার সামান্য হাসনা বাঁধে গেছিলো এই সঙ্গীর সাথে, তাই বাচ্চা ঘুমোচ্ছিল, ঘুম থেকে উঠে তোলপাড় কান্না শুরু করে দিয়েছিল, তাকে কেউ রাখতে পারছিল না। তো চিন্তা করে দেখো আজকে সন্দীপেরও তাই, সন্দীপ যদি নিজের নাও রাখতে পারে, ওর ঠাম্মি দাদু যারা আছে তাদের সাথেও থেকে, আর এই পরিবেশেও থেকে সম্পূর্ণভাবে নিজেকে সেভাবেই জানে, ওটা ওর বাড়ি, ওর বাড়িতে ওকে থাকতে হবে, বাবা কাজে যাবে, সেই জিনিসটা ও বুঝে গেছে, একদম ভালো করে বুঝে গেছে। তো যাই হোক, আজকে কৃষাণু কি খেয়েছে সেটা আমরা দেখলাম। তবে একটা কথা আমি বলবো যে রোজ রোজ ওর খাবার জিনিসটা দেখানোর কোনো দরকার নেই, কারণ আমরা আমাদের
আমরা ভালোবাসি কৃষাণুকে, আমরা যতটা ভালোবাসি তার দ্বিগুণ 4 গুণ, কত গুণ যে তোমরা কৃষাণুকে ভালোবাসো তার আমরাও হয়তো মানে ঠিকঠাকভাবে আন্দাজ লাগাতেও পারবো না। তো সেক্ষেত্রে বলছি যে আমরা শুধুমাত্র এটাই বলা, যে সময় বাচ্চাটার শরীরটা খারাপ ছিল, সেই বাচ্চাটা ঠিকমতো খেতে পারছিল না, সেই জন্য জাস্ট সবাই আমরা যে যেটা পেরেছি মোটামুটি একটা টিপস দিচ্ছি। তা বলে রোজ রোজ ওর খাবার দেখানোর দরকার নেই, কারণ খাওয়াচ্ছ তো তোমরা, কাকে খাওয়াচ্ছ? তোমাদের নিজেদের সন্তানকে খাওয়াচ্ছ। তা বলে রোজ রোজ যে দেখুন খাওয়াচ্ছি, এটা খাওয়াচ্ছি, ওটা খাওয়াচ্ছি, সেটা খাওয়াচ্ছি, দরকার নেই। আমরা তোমাদেরকে মানে ভীষণভাবে বিশ্বাস করি। আর সবচেয়ে বড় কথা কি বলো তো, যে বাচ্চা ভালো থাকলে আমরা দেখলেই বুঝতে পারবো, আমরা কৃষাণুকে দেখলেই বুঝতে পারি যে ও কতটা ভালো আছে। মাঝখানে শরীর খারাপ, সে তো হবেই, শরীর খারাপ মানুষের মানে বড়দের এখন এত হচ্ছে, সেখানে বাচ্চাদের হবে না? তো সেক্ষেত্রে যাই হোক, দেখলাম আজকে ও যেরকম খেয়েছে এরকমই ডায়েট তোমরা করাও, কিন্তু তোমাদের ওপর মনে প্রাণে বিশ্বাস, সেই জন্য না দেখালেও চলবে। তা এরকম প্রচুর মানুষ, আমিও কি সব কিছু জানি না। আমাকেও কিন্তু আমার ব্লগে আমার ছেলে বা আমার মেয়ের জন্য কি ভালো হবে মানুষ এসে ইনপুট দিয়ে যায়, বলে যায় যে ইপসিতা এটা করো, এটা করলে ভালো হবে, ওইটা করো ভালো হবে। কারণ আমিও কিন্তু আজ দুটো সন্তান, কিন্তু তাও সবটা যে জানি বলতে পারবো না, কোনো মানুষের পক্ষে সবটা জানা সম্ভব হয় না। তো তোমরা যেরকমভাবে চলছো কৃষাণু একদম ঠিক আছে, একটু লক্ষ্য রেখো। এই যে ঘুমিয়ে পড়ে না খেয়ে, ওইটা না করে একটু, যেহেতু ও খুব বেশি লাফালাফি করে, সন্ধ্যেবেলায় একটু হেভি খাবার খাইয়ে দেবে, ব্যাস ও যদি ঘুমিয়েও পড়ে সারা রাতটা কেটে যাবে। ঠিক আছে, তো এইটাই বলার ছিল, বাদবাকি সব ঠিকই রয়েছে। এবার চলে আসি যে কথাটা নিয়ে বলবো, যে খেলা। হ্যাঁ, খেলা বললাম কি, খেলা একেবারে জমে যাবে। তো সেই খেলা জমা থেকে নেমেছে আমাদের ওয়াইটির প্রধান দালাল ঘোড়ামুখী। এখন হঠাৎ করেই আগের ভিডিওতেই আমি বলেছি যে ও এখন এমন একটা জায়গায় রয়েছে, ও না টিনের দিকে যেতে পারছে, না সন্দীপের দিকে যেতে পারছে। তাই জন্য মাঝামাঝি কাকে ধরতে হবে না, কৃষাণুকে কত ভালোবাসি, কৃষাণুর প্রতি কতটা আমি কনসার্ন, সেটা দেখিয়ে দর্শক আর প্রত্যেকটা মানুষ, মানে শুধু দর্শক না, এই সন্দীপকেও একটু বোঝানোর চেষ্টা করছে। তো এই সব কিছুর পেছনে কারণ কি, সেটা এবার আমাদের সামনে চলে এসছে। তো আমি আগেই বলেছিলাম যে টিনের সাথে এর নিঘাত কিছু হয়েছে, আর আজকে পরিষ্কার বোঝা গেল যেটা একেবারে সত্যি। আর টিন এর ভয়ে রীতিমতো কাঁপছে, বোঝা যাচ্ছে, কারণ প্রচুর ওর কাছে ইনফরমেশান দিয়ে রেখেছে, সেই জন্য এখন কাঁপছে যে কোন কথাটা ও বলে দেয়। আর এই দালালও এখন ডাবল গেম খেলছে। এদিকে ভালো করে জানে যে ও টিনের সম্পর্কে ওর কাছে যা ইনফরমেশান আছে, সেই ইনফরমেশানগুলো যদি ও সন্দীপের হাতে তুলে দেয়, তাহলে কিন্তু টিনের মানে খুব মুশকিল হয়ে যাবে। তো দেখলাম টিন একটা কমিউনিটি পোস্ট দিয়েছে, আর সেই পোস্টের মধ্যে ও যে একটা কমেন্টের উত্তর দিয়েছে, তাতে পরিষ্কার বোঝা গেল যে ও এখন আর কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে যোগাযোগই রাখতে চায় না, কোনোভাবে যোগাযোগ রাখতে চায় না। তো আমি অন্যান্যদের কথা বলছি না, বাট এই ঘোড়ামুখীর সম্পর্কে আমি কিন্তু টিনকে আগেই সাবধান করেছিলাম, বলেছিলাম যে টিন, সাপ কি না দোস্তি আচ্ছি হ্যাঁ না দুশ্মনী। এই কথাটা আমি মন্দিরাকেও বলেছিলাম যে সাপ কি না দোস্তি আচ্ছি হ্যাঁ না দুশ্মনী। কারণ সাপের সাথে শুধুমাত্র সাপের থেকে দূরে থাকা যায়, তার সাথে বন্ধুত্ব করাও ঠিক নয়, তার সাথে শত্রুতা করাও ঠিক নয়। তার থেকে শুধু তুমি যখন বুঝেছো এটা সাপ, দূরে থাকো। তো টিনের আগেই বোঝা উচিত ছিল, মন্দিরার কেসটা আগেই সামনে চলে এসেছিল, ওর কিন্তু বোঝা উচিত ছিল যে কি হচ্ছে। যখন ওর কাছে ইনফরমেশান দিচ্ছিল, তার আগে বোঝা উচিত যে কাল যদি আমার সাথে সম্পর্ক নষ্ট হয়, তাহলে আমার জিনিসগুলো ফাঁস করে দিতে পারে। আর সেই ভয়ে এখন ও রয়েছে, ও না পারছে এদিক যেতে, আর না পারছে ওদিক যেতে। আর এদিকে এই ঘোড়ামুখী ওর কাছ থেকে ইনফরমেশান নিয়ে ভিডিও করতো একটা সময়, এখন যেই যোগাযোগ রাখছে না, তখন ও কী করবে, এখন ও টিনকে মানে সবাইকে দেখাতে চাইছে যে টিন কত ভুল করেছে, সেইগুলো বলে দর্শকও টানছে, আর এদিকে সন্দীপকেও টানছে। আর সন্দীপকে টানছে কেন, আপনারা ভালো করে জানেন যে সন্দীপ ওর নামে একটা কেস করে রেখেছে, আর তার উপর অরিন্দমও ওর নামে কেস করছে। তো এবার ও যদি এরকমভাবে আস্তে আস্তে সন্দীপের মন গলায় গলিয়ে চেষ্টা করে, যেটা কিনা সম্ভব না কোনোদিনও, এটা আমি অবশ্য আমার ধারণা বললাম, জানি না। এবার হয়তো ও এরকম করতে পারে, ডিল করতে পারে যে আমি তোমার কাছে টিনের
অনেক তথ্য তোমার হাতে তুলে দেবো, কিন্তু শর্ত একটাই, আমার নামে যে কেস করেছো সেই কেসটা কিন্তু করা যাবে না, তুমিও করবে না, তোমার বন্ধুও করবে না, তোমরা মানে অরিন্দমও করবে না। এই মর্মে যদি তোমরা রাজি হও তাহলে টিনের সম্পর্কে এমন এমন তথ্য তোমায় তুলে দেবো যাতে তোমার কেসে হেব্বি সুবিধা হবে। আর টিনও ভালো করে জানে যে এই ঘোড়ামুখীর কাছে এমন এমন কী তথ্য আছে যেটা যদি বাই চান্স সন্দীপের কাছে চলে যায় তাহলে ওর কী অবস্থা হবে, মানে গামলা ফোকলার অবস্থা একদম খারাপ হয়ে যাবে। সেই জন্যই ভয় দেখলাম এখন অসুস্থতার কথা বলছে যে আমি না ভীষণ অসুস্থ হয়ে পড়েছি, এখন ডাক্তারের কাছে যাচ্ছি। তো বুঝতে পারছেন, এই হচ্ছে গেম, এই হচ্ছে খেলা, আর এটা হবেই, এগুলো হবেই। মানে বলে না যে বেশি বেশি যদি করেছো, তুমি যখন দেখছো যে এই মানুষটা তোমার সাথে স্বার্থে তোমাকে ভালো বুদ্ধি না দিয়ে তোমাকে উল্টে আরও তোমার দোষগুলো চাপা দিচ্ছে, তো তখন তোমার বোঝাই উচিত। আজকে বলছে টিন লিখেছে, একটা কমেন্ট দেখলাম, সেই কমেন্টে লিখেছে যে ভালো করে বুঝে দেখলাম যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তারা কোনো মানে তারা শুধু নিজেদের চ্যানেলের জন্যই সম্পর্ক, আর বাদ বাকি কোনো সম্পর্ক নেই। বুঝলাম, কিন্তু টিন সবাই সেটা হয় না, তুমি ভুল মানুষ চুজ করেছো, ভুল মানুষ চুজ করেছো, বুঝলে? আর ভুল মানুষ চুজ করবেটা কেন? কারণ তুমি তো নিজে ভুল করেছো। তুমি কখনোই কোনো ভালো মানুষকে তোমার পাশে পেতে না, কারণ তোমার কাজগুলোই তো ভুল। কোনো ভালো মানুষ, কোনো সচ্চা মানুষ যে কিনা সত্যির পথে থাকবে, যে সত্যি কথা বলবে, সে কখনো তোমারকে সাপোর্ট করবে না। মানছি ভুল তোমার হয়েছিল, এখনও তোমার দালাল তাও তোমাকে বলছে তোমার হাত ছাড়েনি, সেই জন্য এই কথাটা বলেছে যে ওকে তো একটা চান্স দেওয়া যেত। বাট তুমি কিন্তু ভালো করে বুঝিয়ে বলে দিও যে সালিশি সভার মাধ্যমে একটা চান্স আমি পেয়ে গেছিলাম, তাই একটা বলো না, বলো যে একটার পর সেকেন্ড চান্স দিত। হ্যাঁ, তো সেকেন্ড চান্সের কথা হলেও তখন বলো যে ওই যে আমি চা করতে করতে হোয়াটসঅ্যাপ করেছিলাম, যেটা কিনা ল্যাপটপে দেখে নিয়েছিল, ল্যাপটপে সন্দীপ দেখে নিয়েছিল, তারপরেও কিন্তু আমাকে চান্স দিয়েছিল। এরকম প্রচুর চান্স আমি পেয়েছি, তারপর আমার কথাগুলো গিয়ে ভাইরাল হয়েছে, ইয়েতে সোশ্যাল মিডিয়ায় এসছে। ঠিক আছে, একটু বলে দিও, অ্যাটলিস্ট এখন তো সত্যি কথা বলো। সত্যি যেখানে নেই সেখানে কিচ্ছু নেই, কিচ্ছু পাবে না। তুমি নিজের দোষের জন্য একজন মানে মাকে, যাকে তুমি মানে এত বছর ধরে আমরা দেখলাম যে সে তোমার সাথে এত ভালো সম্পর্ক, নিজের মায়ের চেয়েও বড়, সে নিজে কেঁদে কেঁদে একটা সময় বলেছিল যে আমার পেটের মেয়ের চেয়েও টিন আমার কাছে বেশি আপন, আমার জন্য অনেক কিছু করেছে। মনে করে দেখো, উনি অসুস্থ ছিলেন তখন, কাঁদতে চোখ থেকে জল বেরিয়ে গেছে কথাগুলো বলতে বলতে। সেই মহিলাকেই পরকীয়ারত কিভাবে বলতে পারলে? হ্যাঁ, চোরের মায়ের বড় গলা এই ভিডিওটাতে কিভাবে বলতে পারলে? লোককে দিয়ে কি করে বলাতে পারলে? তার গর্ভটা নর্দমা, তোমার প্রাক্তন হাজবেন্ড আর তোমার প্রাক্তন দিভাই তারা নর্দমার কিট, তোমার লজ্জা করলো না? তবে আমি এই ভিডিওর মধ্যে শেষ বললাম, টিনের যা ভুল হওয়ার হয়ে গেছে, বাট সন্দীপকে আমি একটাই কথা বলবো যে কোনোভাবে কোনো দিক দিয়ে যদি তুমি এই দালাল দিদির ফাঁদে পা দিয়েছো তাহলে ব্যাস তুমি শেষ, একেবারে শেষ। মাথায় রেখো, আমি জানি এটা হবে না কোনো দিনও। যার মাকে ও মানে এই দালাল যে শিলাদেবীকে যেভাবে ছোট করেছে, যেভাবে যা বলেছে, তারপর সন্দীপ কোনো দিনও ওই দালালের ফাঁদে পা দেবে না। তাও আমি একজন বড় দিদি হিসাবে এটা ওকে জাস্ট মনে করিয়ে দিলাম। আমি জানি, তাও মনে করিয়ে দিলাম। ঠিক আছে, তো যাই হোক, এই ভিডিওটা আমি এই অবধি রাখছি, এরপর আবারও আসছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। তো মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।